আজকে মার্চের 8 তারিখ, গতকালকে 7ই মার্চ ছিল। এবং এই 7ই মার্চ একটা অন্যরকম ছিল, অন্যরকম এই অর্থে যে গত যে 7ই মার্চ ছিল গত বছরের 25-এর, যেটা সেটা হলো 24-এর গণ অভ্যুত্থানের পরের 7ই মার্চ। তখন যারা দায়িত্বে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের আচার আচরণে আওয়ামী লীগ সরকার প্রতি অথবা আওয়ামী লীগ দলের প্রতি অথবা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের, আমার কাছে মনে হয়েছে এক ধরনের নেতিবাচক তাদের চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করেছিল। এখন তো একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু এবারও আমরা দেখলাম 7ই মার্চটা কিন্তু খুবই নীরবে নিভৃতে যেন পার হয়ে গেল। তো 7ই মার্চ তো আর শেখ হাসিনার না, 7ই মার্চ তো আর শেখ হাসিনা সেই স্বৈরাচারী অথবা ফ্যাসিবাদী শাসনের একটা পার্ট না। 7ই মার্চের সঙ্গে তো আমাদের দেশে জন্মের ইতিহাস জড়িয়ে আছে। তো 7ই মার্চকে এই যে অবজ্ঞা করা এবং অবজ্ঞা করার যে প্রবণতা, অথবা আমি মিডিয়াতে গুলো দেখলাম ভয়ঙ্কর রকম আচরণ, তারাও যেন মিডিয়াগুলো যেন 7ই মার্চ প্রায় ভুলেই গেল। মিডিয়া কি নিজেরা এরকম মনে করলো, নাকি তারা কাউকে খুশি করার জন্য এই কাজটা করলো? এই যে বিষয়গুলো, এগুলো আমি নিজে আসলে ঠিক বুঝতে পারি না। আপনি কিছু বুঝতে পেরেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু খুব সহজ করে বলি, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক ধারাক্রম, সেই ঐতিহাসিক ধারাক্রমের মধ্যে 7ই মার্চ অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন, এবং আমি বলবো বাঙালি রাজনীতিবিদদের মধ্যে তিনি যে অন্যতম মহত্তম পুরুষ, তারও অনেক সমস্যা ছিল। তিনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন তখন দেশ চালানোর ক্ষেত্রে তার সীমাহীন ব্যর্থতা ছিল, পরবর্তীতে বাকশাল করেছেন, সেটাও আমরা কেউ কামনা করিনি। কিন্তু এই দেশকে স্বাধীন করার জন্য যে সকল নেতা আপনার বড় ভূমিকা রেখেছেন, আমি বলবো সেখানে শেখ মুজিবুর রহমান অতুলনীয়। সেখানে তার সাথে তুলনীয় কেউ নেই। এবং তার জীবনের আমি বলবো মহত্তম একটা ক্ষণ হচ্ছে আপনার এই 7ই মার্চের ভাষণ। তো 7ই মার্চের ভাষণকে আসলে শেখ মুজিব আওয়ামী লীগীকরণ, আওয়ামী লীগের এটার পেছনে আওয়ামী লীগেরও কিছু দায় আছে। আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনার আমলে 7ই মার্চের ভাষণ শুনতে শুনতে আপনার আমার কান ঝালাপালা হয়ে গিয়েছিল। বাংলাদেশের টেলিভিশনগুলো, গণমাধ্যমগুলো অলমোস্ট পাগল হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আপনি 7ই মার্চের ভাষণ শুনতে বাধ্য, আপনার মোবাইলের কলার টিউনের মধ্যে এটা আপনার ঢুকে দেওয়া হয়েছিল। এগুলো বাধ্য করা হয়েছিল। এবং কি হয়েছে, মানুষ আসলে বিতৃষ্ণা বা বীতশ্রদ্ধ বোধ করেছে একটা সময়। কিন্তু আবার এটাও ঠিক যে আপনি 7ই মার্চের ভাষণকে ভুলতে পারেন না, 7ই মার্চ ভাষণকে মুছে দিতে পারেন না, কারণ এটা আপনার আমার মুক্তিযুদ্ধের, গর্বের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক, তারা কোনো অনুষ্ঠানও করতে পারেন না। তো এখন এই প্রেক্ষাপটে তারা তো কিছু করতে পারছে না, কিন্তু এই প্রেক্ষাপটে যারা এখন ক্ষমতাসীন রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম তারা হয়তো একটু হচ্ছে আপনার সহনশীলতা এবং বাস্তবতা বোধের নিরিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 7ই মার্চের ভাষণকে আপনার একটা ছোটখাটো স্বীকৃতি বা প্রাপ্য সম্মান হলেও তারা দেবেন। কিন্তু তার কোনো ধরনের আপনার ছিটে ফোটা আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি খুব একটা দেখিনি। কিছু গণমাধ্যম, বাংলাদেশের কিছু গণমাধ্যম কিছু সংবাদ প্রকাশ করেছে। রাষ্ট্রীয়ভাবে তো কোনো ধরনের আচার অনুষ্ঠান ছিলই না। ইভেন দু একজন ব্যক্তি যদি ভাষণ বাজানোর চেষ্টা করেছে, কেউ আবার ফুল দিতে গেছে, হ্যাঁ, তাতেও বাধা তৈরি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, যেটা ভীষণভাবে নিন্দনীয় বলে মনে করি। এই যে গ্রেফতারটা, যেমন 32 নম্বরে, 32 নম্বর বলতে তখন আর কিছু নাই, কারণ 32 নম্বরে কোনো ভবন নাই, একটা ভাঙা স্তূপের মতো। সেখানেও যদি কেউ নিজের ব্যক্তিগত শ্রদ্ধা জনিত কারণ, ব্যক্তিগত আবেগ জনিত কারণ ফুল দিতে যায়, আপনার কি মনে হয় রাষ্ট্রীয় কোনো আইনে তাকে গ্রেফতার করা যায়? এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড? ফুল দিতে যাওয়াটাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এই কাজটাই সব করার মাধ্যমে সরকার আসলে কি প্রমাণ করে? আমি আপনাকে ছোট্ট করে বলি, এই কথাটা বলার পরে আপনি হয়তো নয়, বহু লোক আমাকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর বলতে পারে আর কি। হ্যাঁ, 32 নম্বর আছে। কেউ যদি মনে করে 32 নম্বরকে ভেঙে 32 নম্বর শেষ করা যায়, কেউ যদি মনে করে 32 নম্বরকে পুড়িয়ে দিয়ে 32 নম্বর শেষ করা যায়, কেউ যদি মনে করে 32 নম্বরকে গুলিয়ে দিয়ে 32 নম্বর শেষ করা যায়,
আমি তাদের সাথে একমত নই। 32 নম্বর শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি নয়, এই বাড়িটা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের একটা অংশ। সেই অংশকে অত্যন্ত নির্মম ভাবে, অত্যন্ত বেদনাদায়ক ভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। যেটা রক্ষা করা ইউনূস সরকারের দায়িত্ব ছিল। অধ্যাপক ইউনূস সরকারের কেউ এই কাজটা করেনি। আপনি যদি বলেন 32 নম্বর বলে কোনো কিছু নেই, আপনার সাথে আমি একমত নই। 32 নম্বর আছে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই 32 নম্বরের অস্তিত্ব থাকবে। আপনি যতই গড়িয়ে দেন, যতই পুড়িয়ে দেন, যতই আপনার ভেঙে ইট খুলে নিয়ে যান না কেন, 32 নম্বর থাকবে। আচ্ছা, দ্বিতীয় কথা আপনাকে বলি, দেখেন ওই যে আমরা বলি না ফ্যাসিবাদ ফ্যাসিবাদ, শেখ হাসিনার 16 বছরের যে কর্তৃত্ববাদী শাসন, যেটাকে আপনার আসলে ইন্টারন্যাশনাল বিভিন্ন রিপোর্টে কর্তৃত্ববাদী শাসনই বলা হয়েছে, কোথাও ফ্যাসিজম বলা হয়নি। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকটা শাসকের আপনার যে শাসন ব্যবস্থা, তার মধ্যে ফ্যাসিজমের আপনার নমুনা থাকে, বেশি পরিমাণ থাকে। ওকে, শেখ হাসিনা যেহেতু 16 বছর ক্ষমতায় ছিল, আপনি তাকে ফ্যাসিজমের নমুনা বেশি দেখেছেন, তাকে আপনি ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করেছেন। আপনাকে খুব সহজ করে বলি, একজন মানুষ তার রাজনৈতিক মতাদর্শ থেকে, ভালোবাসা থেকে কাউকে শ্রদ্ধা জানাতে চায়, ওকে, সেটা আটকানো ফ্যাসিবাদ নয়, বড় ফ্যাসিবাদ। যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে শ্রদ্ধা জানাতে চাই, আওয়ামী লীগের এমপিরা, আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তারা, আওয়ামী লীগের গোয়েন্দা কর্মকর্তারা অপরাধ করেছে, তাদেরকে আপনি বিচার করে শুলে চড়ান, কিন্তু আমি শেখ মুজিবুর রহমানের কথা বলতে পারবো না, আমি শেখ মুজিবুর রহমানকে ভালোবাসতে পারবো না? এটা হতে পারে? তাহলে কেউ যদি ধরেন এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কেউ যদি জিয়াউর রহমানকে ভালোবাসেন, কেউ যদি জিয়াউর রহমান মিলাদ করেন, হ্যাঁ, আপনি সেটা আটকাতে পারবেন? সম্ভব? ধরেন বিএনপি 10 বছর পরে, আমি ছোট্ট করে বলি, ধরেন বিএনপি 10 বছর পরে ক্ষমতা নাই, ধরেন 10 বছর পরে ধরেন বিএনপি ক্ষমতা, রাষ্ট্রপ্রধান থাকলো না আর কি, হ্যাঁ, তখন যদি কেউ আইন করে যে জিয়াউর রহমানের কেউ মাজার করতে পারে, জিয়াউর রহমানের মাজারে কেউ যেতে পারবে না, কেউ আপনার মিলাদ করতে পারবে না, জিয়াউর রহমানকে কেউ ভালোবাসতে পারবে না, হ্যাঁ, এটাকে আটকানো সম্ভব কোন সরকারের পক্ষে? ইম্পসিবল। এখন এইগুলি তো যখন হচ্ছে, আমরা দেখছি গতকাল আরেকটা ঘটনা ঘটলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র, তিনি 7ই মার্চের ভাষণ একটা বড় মানে আপনার সাউন্ড বক্সে বাজাচ্ছিলেন, তাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং একজন পুলিশ কর্মকর্তা বললেনও যে 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ, কাজে ধরে নিয়ে আসা হলো। 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ হলো কবে? আপনি জানেন কিছু? না না, আমি জানি না। শোনেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ব্যাপারটা এমনই দাঁড়িয়ে যায়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর কি, হ্যাঁ, ধরেন জামাতি ইসলামী কি আপনার নিষিদ্ধ ছিল? কিন্তু কিন্তু আপনি দেখেছেন জামাত ইসলামকে কিভাবে কি করা হয়েছে। এখন ধরেন আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ না, তাই না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেওয়া নিষিদ্ধ না, 32 নম্বরে ফুল দেওয়া নিষিদ্ধ না, তারপরে হচ্ছে আপনার কি বলে 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ না, ভাষণ বাজানো নিষিদ্ধ করা হয়েছে, ভাষণ বাজানোর জন্য আপনার কাউকে গ্রেফতার করা হয়েছে। এই কথা যদি সভ্য দুনিয়ার কেউ শোনে, বুঝছেন, সে আপনার আমার সোসাইটি সম্পর্কে কি ভাববে, সেটা আপনার আমার কল্পনার মধ্যেও নাই। যাই এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটা গত হয়ে গেল, তারা এই কাজগুলি করেছিল এবং তারা 7ই মার্চকে জাতীয় যে আমাদের দিবসের যে তালিকা, সেখান থেকে সরিয়ে ফেলেছিল। অবশ্যই জাতীয় চা দিবসটা ছিল জাতীয় তালিকায়, চা দিবসটা আছে, কিন্তু স্বাধীনতা দিয়ে আপনার 7ই মার্চের যে ভাষণ, যেটা নাকি ইউনেস্কো পর্যন্ত তাদের তালিকাভুক্ত করেছে, সেটাকে তারা বাদ দিচ্ছে। তারা অনেক কাজ করেছে, অনেক সুকাজ করেছে কিনা জানি না, কিন্তু তাদের অপকর্মের নানা ঘটনা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। অনেকের নাম সম্পর্কে বলা হচ্ছে, কার বিরুদ্ধে কত টাকা সে কিভাবে চুরি করেছে, কিভাবে পেরেছে, কিভাবে কে নিজের অন্যের বাড়িতে ঘর ভেঙে নিজের বাড়িতে যাওয়ার জন্য 16 ফিট লং প্রশস্ত রাস্তা করেছে, এই আদিলুর রহমান খানের নামে এগুলি দেখতে পাচ্ছি। তো তারা তো 18 মাস মোটামুটি দাপটের সঙ্গে ছিল, এখন এগুলো ধীরে ধীরে বের হয়ে আসছে। এই যে বের হয়ে আসছে এই ঘটনাগুলো, ওই সরকারের যে আপনার নিরপেক্ষতা, এটাকে কিভাবে প্রমাণ করছে? দেখেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারটা ছিল হচ্ছে একটা অস্বাভাবিক সরকার, এবং এই সরকারের প্রতি আপনার আমার প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আমরা প্রত্যাশা করেছিলাম তাজা রক্তের উপর দিয়ে পা দিয়ে এসে যে সরকার ক্ষমতায় বসেছে, তারা আপনার স্বচ্ছতা বজায় রাখবে, তারা জবাবদিহিতা বজায় রাখবে, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবে এবং আমাদের একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সবকিছু করবে।
কিন্তু আমরা কি দেখেছি জানেন? আমরা দেখেছি শুধুমাত্র ইউনূস সাহেবের ব্যক্তিগত ব্র্যান্ডিং, ইউনূস সাহেবের একটা পুরস্কার নেওয়ার জন্য রাষ্ট্রীয় টাকা খরচ করে প্লেনে করে চলে যাওয়া। আমরা দেখেছি হচ্ছে আপনার ভয়ঙ্কর রকমের আপনার স্বজনপ্রীতি এবং দুর্নীতির কথা, অনিয়মের কথা আমরা একটু একটু শুনছি, তো সেটা এখনো কনক্রিট আকারে আপনার আমার কাছে আসেনি। আমি আপনাকে খুব মানে একদমই স্পেসিফিক কয়েকটা বিষয়ে একটু উল্লেখ করি। আমি এই সরকার, যে সরকার আপনার দায়িত্ব থেকে চলে গেছে, এই সরকারের কার্যক্রমকে পর্যালোচনা করার জন্য একটা কমিশন চাই। যে কমিশন আপনার নির্ধারণ করবে বা যে কমিশন দেখবে এই সরকার কোথায় কোথায় স্বজনপ্রীতি করেছে, এই সরকার কোথায় কোথায় দুর্নীতি করেছে, এই সরকার কোথায় কোথায় অনিয়ম করেছে, এই সরকার কোথায় কোথায় তহবিল তসরুপ করেছে, এবং এই সরকার কোথায় কোথায় অযোগ্যতার পরিচয় দিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছে। আর সাথে আরেকটা বিষয়, এই সরকার বিভিন্ন জায়গায় উগ্রতাকে আপনার প্রশ্রয় দিয়েছে কিনা। আমি এই কয়েকটা বিষয়ে আমি আপনার জবাব চাই। আমি কিন্তু ছোট্ট করে আপনাকে বলি, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা প্রেস উইং ছিল, সেই প্রেস উইং একজন সদস্য ছিলেন, তিনি হচ্ছেন আপনার মোহাম্মদ জাহাঙ্গীরের সন্তান, ডক্টর মোহাম্মদ ইউনূসের আপন ভাতিজা। আপনি জীবনে কোথাও কাটাকে সাংবাদিকতা করতে দেখছেন? আপনার তো সাংবাদিকতা করতে চুল পাকে গেছে, চুল সব সাদা আপনার। আপনি সরি একটু মজা করে বললাম আর কি, হ্যাঁ, আপনি জীবনে দেখছেন কখনো তাকে কোথাও সাংবাদিকতা করতে? তাকে নিয়ে এসে তিনি বসে থাকতে হলে সাংবাদিক হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তো নাই। আচ্ছা, তা নাই, কিন্তু আপনি যে কাজটা যে পারে আপনি তো তাকেই সেখানে বসাবেন, তাই নয় ভাই? আমি একজন শিক্ষক, সাংবাদিকতা পড়াই, সাংবাদিকতার বিষয় পড়ি, সাংবাদিকতায় লেখালেখি করি, 2-4টা আপনার কলাম লিখি এবং সংবাদ মাধ্যমের ন্যারেশন বা ন্যারেটিভস নিয়ে আমার কাজ। আপনি যদি আমাকে পরমাণু কমিশনে বসায় দেন, সম্ভব? আপনি যদি বিমান বাহিনীর একটা নেতা বানাই দেন, সম্ভব? দিচ্ছেন না? ওই যে আসিফ নজরুল সাহেবকে বসিয়ে দিয়েছিলেন না আপনার বিসিবিতে, পাকিস্তানের সাথে আতাত করে বাংলাদেশের ক্রিকেটটাকে আপনার শেষ করে দিয়ে গেছে, বসে দিয়েছিলেন না? তিনি এসে সদম্বে বলেছিলেন আর কি, হ্যাঁ, এই সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কাছে মাথা না নত করে আমরা এই করবো। হ্যাঁ, এই মানুষগুলো এখন একটা ওয়ার্ড বলে না কেন? আপনাকে ছোট কথা বলি, এই যে আপনি একটা কমিশন চাচ্ছেন, আপনি এই কমিশন কি যাকেই বসান সে কমিশন কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, অথবা তাদের সেই রিপোর্ট যদি তারা পেশ করে সেই রিপোর্ট কি এই সরকার বাস্তবায়ন করতে পারবে? যেমন আমি এক্সাম্পল দিই, ওই সরকারে তো খলিলুর রহমানও ছিলেন। খলিলুর রহমান কি করেছেন? এখন তার সম্পর্কে যদি কিছু বলতে যান তাহলে এই কমিশন টিকতে পারবে? কারণ খলিলুর রহমান তো এই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তাহলে এখানে কি আপনার একটু ঝামেলা হবে না বলে আপনার মনে হয় না? না, কমিশন হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া, বাংলাদেশে তো সকল প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের কোন প্রক্রিয়া প্রশ্নের বাইরে বলেন। তো তারপর আমি বলছি একটা প্রক্রিয়া শুরু হতে পারে, যে আমি জানতে চাই তারা কি করেছেন। এই দেখেন, আপনার সাথে আমি কথা বলছি আজকে 8 মার্চ কথা বলছি আজকে সময় হিসেবে আর কি, হ্যাঁ, বিশ্ব নারী দিবস। এই সরকার নারীদের উন্নয়নে একটা নারী কমিশন করেছিল, অনেক ঢাক ঢোল পিটিয়ে কমিশনের প্রতিবেদন কি এখন, হ্যাঁ, ওই কমিশনের একটা লাইন বাস্তবায়ন করার সাহস তারা পায় নাই। কেন পায় নাই? কেন কমিশন করছিলেন? কেন টাকা পয়সা খরচ করছিলেন? আপনাকে আমাকে ধোকা দেওয়ার জন্য? আপনাকে আমাকে আপনার চোখে ধুলে দেওয়ার জন্য? তো আপনি এতগুলো মানুষের মৃত্যুর পর, একটা গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসে আপনি শুধু আপনি আমাকে ব্লাফ দিয়ে যাবেন? সেটার কোথাও কোনো ধরনের জবাবদিহিতা থাকবে না। আমি জবাবদিহিতার একটা প্রক্রিয়া চাই, এটা হওয়া প্রয়োজন। এটা হওয়া এই জন্য প্রয়োজন, পরে যারা এরকম দায়িত্বে আসবে তারা এই কাজগুলো করার সাহস পাবে না। ইয়েস, আপনাকেও জবাবদিহিতার আন্ডারে, জবাবদিহিতার অধীনে আসার প্রয়োজন হতে পারে, সেটা তাদের বুঝিয়ে দেওয়া দরকার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব। প্রিয় দর্শক, আপনি কি 30 সেকেন্ড একটু সময় দিবেন আমাকে? 30 সেকেন্ড আপনি বলেন, আপনি আরো কিছু বলা থাকলে বলেন। না, আমি একটা 30 সেকেন্ডের সময় নিই। দেখেন, আমি একটু ওই যে বললাম না যে আমি সামান্য শিক্ষক মানুষ, একটু পড়াশোনা করি আর একটু সংবাদটা মতো পড়ি আর কি, হ্যাঁ। বর্তমান সময় মুক্তিযুদ্ধ নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে কার লাভ কার ক্ষতি সেটা রাজনীতিবিদরা নির্ধারণ করবেন, হ্যাঁ। ধরেন 7 মার্চ কেন রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে না, কেন অবদান হচ্ছে না, এটা যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার তো এটাও প্রশ্ন, যখন আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো তারা বিএনপি কে কোনো পাত্তাই দেয় নাই। বিএনপি ধরেন জিয়াউর রহমানকে স্বাধীনতা বিরোধী, চর, কত কি বলে আপনার যতভাবে বিএনপি কে অপমান করা যায়, আওয়ামী লীগ তো করছে সেটা, তাই না?
যেমন সর্বোচ্চ পর্যায়ে থেকে করছে। আমি ওই ওই আপনার কাদা ছোড়াছুড়িতে যাচ্ছি না, আমি শুধু কয়েকটা লাইন আপনাকে একটু পড়ে আমার আলোচনাটা একটু শেষ করি আর কি। হ্যাঁ, দেখেন 7ই মার্চ আমাদের আমাদের ইতিহাসের একটা বড় অংশ। আমার 7ই মার্চ আপনার আমার মুক্তিযুদ্ধ ইতিহাসের পার্ট। সেই 7ই মার্চ নিয়ে একজন কবি, তার নাম আল মাহমুদ, সবাই আপনারা তাকে চেনেন, অনেকেই তাকে বিভিন্ন দলের কবি বা বিভিন্ন দলের ভাবাদর্শের কবি বলে আপনার ট্যাগ দেন, কিন্তু আল মাহমুদ আমার দৃষ্টিতে দেখেন খুব শক্তিশালী কবি আর কি। হ্যাঁ, তার একটা কবিতার 4টা লাইন পড়ে আমি একটু শেষ করছি, সরি আপনার আমি সময় নিয়ে ফেলছি আর কি। হ্যাঁ, ঠিক সেই আছে, জি, সেই কবিতাটার নাম হচ্ছে নিশি ডাক। এই কবিতার প্রথম 5টা লাইন আমি একটু আপনাদের পড়ে শোনাই। তিনি বলছেন, তার আহ্বান ছিল নিশি ডাকের শীষতলা তীব্র বাঁশির মতো, প্রতিটি মানুষের রক্তবাহী শিরায় কাঁপন দিয়ে তা বাজত। নদীগুলো হিসির শব্দে অতিকায় সাপের মতো ফনা তুলে দাঁড়াতো। অরণ্যের পাখিরা ডাকাডাকি করে পথ ভুলে উড়ে যেত সমুদ্রের দিকে। সে যখন বলল ভাই সব, অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকলো ভাইয়েরা আমার, ভেগে যাওয়া পাখির ঝাঁক ভিড় করে নেমে এলো পৃথিবীর ডানায়। কবিরা কলম ও বন্দুকের পার্থক্য ভুলে হাঁটতে লাগলো খোলা ময়দানে। রাজনৈতিক সমীকরণে আপনি 7ই মার্চের ভাষণকে ভুলে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন, শেখ মুজিবুর রহমানকে গালমন্দ করতে পারেন, শেখ মুজিবুর রহমানকেও দেশ বিরোধী বলতে পারেন, কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি ছিলেন সেটা বহু সংবেদনশীল মানুষ বিভিন্নভাবে লিখে গেছেন। এই অবদান মুছে ফেলা সম্ভব না। কেউ যদি মুছে ফেলার চেষ্টা করে, আমি বলবো সেটা বোকামি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে 7ই মার্চ এবং এর যে গুরুত্ব সেটাকে জনাব রাহাত মিনহাজ কিভাবে উপলব্ধি করেন, উনি ওনার মতো করে বললেন। আমি নিজেও ওনার সঙ্গে অনেক বেশি একমত, এক্ষেত্রেও আমি একমত। আপনারা একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, কিন্তু আমি এখনো মনে করি যদি আপনি আমাদেরকে আমাদের স্বাধীনতাকে স্বীকার করেন, যদি ভাবতে চান যে আমরা দেশটা স্বাধীন হয়েছি, তাহলে 7ই মার্চকে বাদ দিয়ে এই স্বাধীনতার ইতিহাস আপনি লিখতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না।